বিসমিল্লাহির রহমানির রহিম। হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। বৈশ্বিক মহামারী করোনার কারণে আমাদের বিগত এক মাস যাবৎ অনলাইন ক্লাস থেকে আমরা বিরত ছিলাম। এখন আবার আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করেছি। আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রমের ক্ষেত্রে আজকে আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমরা আলোচনা করব। তো নিশ্চয় আমাদের সকল ছাত্রছাত্রী আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের বৈশ্বিক মহামারীর কারণে আমাদের পড়াশোনা অনেক বিঘ্ন ঘটেছে। সেই প্রেক্ষিতে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করব। সেই প্রেক্ষিতে আমরা আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত পার্ট 1 সেটা আলোচনা করব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে 1947 সালে বাংলাদেশ এবং এর ক্ষেত্রে যেমন দেখো ভারত পাকিস্তান নামে দুটি রাষ্ট্র ছিল। 1947 সালে দ্বিতীয় যুদ্ধের ভিত্তিতে এটা বিভক্ত করা হয়। এর পরবর্তীতে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্র গঠিত হয়। সেখানে আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি কী ছিল, আমরা আজকের পাঠ্য বিষয় হচ্ছে আমাদের পার্ট 1 সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি। 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পরিষদের অধিবেশন বারবার স্থগিত ঘোষণা করলেও আওয়ামী লীগের সভাপতি, তৎকালীন সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে মার্চের শুরুর দিকে তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন। এর পরবর্তীতে তিনি 7 মার্চে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার জন্য তাও কিন্তু এটা ডাক দিয়েছিলেন। এর পরবর্তীতে বাঙালি স্বাধীনতার জন্য তারা প্রস্তুতিমূলক অংশগ্রহণ করার জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে। এর পরবর্তীতে পাকিস্তানি বাহিনী 25শে মার্চের রাত্রে তারা বাঙালিদের উপর বর্বর গণহত্যা শুরু করে। এর পরবর্তীতে 26শে মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাঙালির প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি মুক্তিযুদ্ধে ডাক দিয়েছিলেন। এর পরবর্তী দিনে 1971 সালের 16ই ডিসেম্বর তিনি মুজিবনগর সরকারের পরিচালনায় 9 মাসের যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এর পরিপ্রেক্ষিতে আমাদের এরপরে দেখব আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আওয়ামী লীগের ক্ষমতা অংশগ্রহণের জন্য তিনি প্রস্তুতিমূলক সেবা গ্রহণ করেন। এরপরে অন্যদিকে জুলফিকার আলী ভুট্টো তিনি তা বানচাল করার জন্য চেষ্টা করছেন, বিভিন্ন ষড়যন্ত্র করেন। এরপরে 1971 সালে মার্চের শুরুর দিকে মোহাম্মদ আলী যে সকল সমাবেশ মিছিল ছিল সেগুলা প্রচুর লোকজন সভা করত। এই কারণে জুলফিকার ভুট্টো ষড়যন্ত্রে সাড়া দিয়ে তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশনটা তিনি স্থগিত করেন। এর ফলে আওয়ামী লীগের পার্লামেন্টারি বৈঠকের শেষে সর্বাত্মক আন্দোলনের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আরেকটা অধ্যায় অসহযোগ আন্দোলনের ডাক দেন। এরপর 1971 সালে 2রা মার্চ ঢাকা শহরে এবং 3রা মার্চ সারা দেশে হরতালে ডাক দেওয়া হয়। 2রা মার্চ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতৃবৃন্দ দেশের মানচিত্র ঘোষিত স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। স্বাধীন পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসু সভাপতি আসম আব্দুর রব। তিনি তার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলায়। তিনি তৎকালীন ডাকসু সভাপতি ছিলেন। তিনি 2রা মার্চ 1971 সালে প্রথম জাতীয় পতাকা তিনি উত্তোলন করেন। 3রা মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং 25শে মার্চ পর্যন্ত সেটা অব্যাহত থাকে। এর প্রেক্ষিতে 3রা মার্চ গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করার পর এই পরিস্থিতি ভীত হয়ে ইয়াহিয়া খান তিনি কী করলেন, 6 মার্চে বেতার ভাষণের মাধ্যমে তিনি 25শে মার্চে ঢাকায় পুনরায় জাতীয় পরিষদের অধিবেশনের আহ্বান করেন। এর প্রেক্ষিতে তৎকালীন অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঘোষণায় সন্তুষ্ট হতে পারেন নাই। তিনি এবার 7 মার্চে রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি তিনি ঘোষণা করেন। এর পরবর্তীতে আমরা দেখব পার্ট 2। পার্ট 2-এ 7 মার্চের ঐতিহাসিক ভাষণ এবং বাঙালির স্বাধীনতার প্রস্তুতি। 7 মার্চে তৎকালীন 7 মার্চের ভাষণে বিজয় দল হিসাবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7 মার্চে
বিকাল 2:45 থেকে তিনি 3:03 পর্যন্ত অর্থাৎ 18 মিনিট তিনি 7 মার্চের ভাষণ দিয়েছিলেন। এই 7 মার্চের ভাষণটিকে 2017 সালে 30 অক্টোবর ইউনেস্কো এটাকে অন্তর্ভুক্ত করে এবং সেক্ষেত্রে 7 মার্চের ভাষণে তিনি বিভিন্ন ধরনের অনেকগুলি উক্তির মাধ্যমে বাঙালি জাতিকে উজ্জীবিত করেছেন এবং 1971 সালের 1 মার্চ থেকে ইয়াহিয়া এবং তার সহযোগী ভুট্টোর কর্মকাণ্ড দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা নিয়মতান্ত্রিক উপায়টা ক্ষমতা হস্তান্তর করতে পারবেন না বলে তিনি বুঝেছিলেন। এর প্রেক্ষিতে তিনি তাদেরকে প্রত্যেককে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তিনি স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই বক্তৃতার মাধ্যমে দিয়ে স্বাধীনতার ডাক দেন। এর প্রেক্ষিতে ইয়াহিয়া ঘোষণা করেন 25শে মার্চের জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করার ব্যাপারে 4টা শর্ত দিয়েছিলেন। সেই 4টা শর্তের ভিতরে 1 নম্বর শর্ত ছিল সামরিক আইন প্রত্যাহার করতে হবে, 2 নম্বর নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, 3 নম্বর হচ্ছে সেনাবাহিনীর গণহত্যা তদন্ত করতে হবে, 4 নম্বর সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে দেওয়া। এই 4টা পূর্ব শর্ত ঘোষণা করার পর তারপর তিনি বসেছিলেন যে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ ছিল যে সাধারণত বাঙালি জাতির জন্য মুক্তির সনদ। আমাদের এই প্রশ্নটা আসে। এর পরবর্তীতে আমরা দেখব এই বঙ্গবন্ধুর ভাষণটি 7 মার্চের ভাষণটিকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ঘোষণা করছে। এর পরবর্তীতে আমরা দেখতে পারি গভর্নর হাউস এবং সেনানিবেশ কিংবা সচিবালয় থেকে নয়, সেই দিন বাংলাদেশ থেকে পরিচালিত বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডি বাড়ি থেকে, অর্থাৎ তৎকালীন সরকারের কার্যালয় ছিল সেখানে। আওয়ামী লীগের সদর দপ্তরে সাধারণ সম্পাদক ছিলেন তাজউদ্দিন আহমেদ। তিনি বঙ্গবন্ধুর নির্দেশনায় বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তিনি পরিচালনা করেছিলেন। এই অবস্থায় ইয়াহিয়া 15 মার্চ ঢাকা সফরে আসেন এবং বঙ্গবন্ধুর সাথে আলোচনার প্রস্তাব গ্রহণ করেন এবং 16 মার্চ আন্দোলন শুরু হয়, আলোচনা শুরু হয় এবং 22 মার্চ জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসেন এবং আলোচনা অংশগ্রহণ করেন। আলোচনায় ব্যর্থ হয়ে 25 মার্চের রাতে ইয়াহিয়া এবং ভুট্টো ঢাকা ত্যাগ করেন। আর ওই দিনে মধ্যরাতে বাঙালির উপর তারা চরম আঘাত আনে। এর প্রেক্ষিতে ওই দিন কালো রাত হিসাবে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালি নির্বিচারে হত্যা করে তারা দেশকে বিতাড়িত করার জন্য চেষ্টা করেছে। এর প্রেক্ষিতে আমরা হয়তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে সমস্ত কর্মকাণ্ড করতে হয়েছিল সেগুলো সম্পর্কে জানবো এবং আমাদের এখানে মুক্তিযুদ্ধে প্রেক্ষাপটে পাকিস্তান ষড়যন্ত্র বাঙালিদের প্রস্তুতি কেমন ছিল সেসব তথ্য জানবো আমরা এটা করার পর। এবং শ্রেণীকক্ষে আলোচনার মাধ্যমে 71 অসহযোগ আন্দোলন সম্পর্কে তোমার মতামত। কাজ 2 একটা প্রশ্ন দেওয়া আছে, 71 অসহযোগ আন্দোলন সম্পর্কে তোমার মতামত কি, সেটা আমরা রিডিংটা পড়ে এরপর আয়ত্ত করব। শ্রেণীতে সবাই মিলে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ শুনে এই সম্পর্কে তোমার মতামত। তাহলে আমরা এখানে কাজ 3 বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণটা পুরো পড়ব, পড়ে সেটা আয়ত্ত করার জন্য চেষ্টা করব। আমাদের পার্ট 1 এবং 2 এই 2টা পার্ট নিয়ে আমরা পড়ে গুরুত্বপূর্ণ লাইনগুলি মার্ক করব এবং সেটা আয়ত্ত করার চেষ্টা করব। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। করোনা ভাইরাস থেকে মুক্ত পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মাস্ক পরিধান করব এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, আর পিতামাতার উপদেশ মতো চলবো, পড়ালেখা চালিয়ে যাব। এই বলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।